শীত, গ্রীষ্ম, বর্ষা শরীরকে বাঁচাতে প্রয়োজন হয় পোশাকের। এই পোশাক মানুষের রুচি, সংস্কৃতি এবং ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। সময়ের সাথে পোশাকের ডিজাইনে পরিবর্তন এসেছে। মূলত সভ্যতার উন্মেষ এবং পোশাকের যাত্রা একসাথে। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশে রয়েছে মোট ২৫০০ রপ্তানিমুখী শিল্প। এসব কারখানার উৎপাদিত পোশাক কেবল বহির্বিশ্বে রপ্তানি হয়। বাংলাদেশের মানুষ এসব কারখানার পোশাক পরতে পারে না। তাহলে ১৬ কোটি মানুষের পোশাক কারা তৈরি করে, কারা সরবরাহ করে? রপ্তানিমুখী পোশাক শিল্প ছাড়াও বাংলাদেশে আরেক ধরনের গার্মেন্টস আছে, যাদের উৎপাদিত পোশাক বাংলাদেশের মানুষ ব্যবহার করে। এসব কারখানার নাম অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের ভিত্তি তৈরি করে দিয়েছে এই গার্মেন্টসগুলোই। তাদের দক্ষ শ্রমিকরা রপ্তানিমুখী গার্মেন্টসে কাজ করে থাকে নিয়মিত। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ২০,০০০ আভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক রয়েছে, তাদের কারখানা রয়েছে। এখান থেকে প্রায় ৪ কোটি পোশাক বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রতি বছর সরবরাহ হয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ১৯৬৩ সালে পুরনো ঢাকার উর্দু রোডে রিয়াজ স্টোর নামে যাত্রা শুরু করে এই অঞ্চলের প্রথম গার্মেন্টস। প্রথমে রিয়াজ স্টোর নাম থাকলেও পরে নাম বদলে রাখা হয় রিয়াজ গার্মেন্টস। প্রথম দিকে এদের উৎপাদিত পোশাক স্থানীয় বাজারে বিক্রি করা হতো। একই সময়ে কয়েকজন ভারতীয় দর্জির উদ্যোগে তৈরি হয় বেশ কয়েকটি ক্লথ স্টোর। যারা পোশাক বানাতেন তাদের বলা হতো দর্জি বা খলিফা। ক্লথ স্টোরগুলোই পরে নাম বদলে হয়ে যায় গার্মেন্টস। পুরোপুরি ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলোই বাংলাদেশের মানুষের জন্য পোশাক প্রস্তুত করে থাকে। বর্তমানে প্রায় ২০,০০০ কারখানা রয়েছে এই শিল্পের, যেখানে কাজ করছে প্রায় ১০ থেকে ১২ লক্ষ শ্রমিক। আর বিভিন্ন সেক্টর মিলিয়ে এই শিল্পের সাথে জড়িত রয়েছে প্রায় ৩০ লক্ষ কর্মচারী। বছরে এসব কারখানার উৎপাদন ক্ষমতা প্রায় ১০ কোটি ডজন, যা দেশের ৯০% চাহিদা পূরণ করছে। একটা সময় পুরনো পোশাক আমদানি করা হতো, এই শিল্পের প্রসারে তা বন্ধ হয়ে যায়। মুক্তিযুদ্ধের পর উদ্যোক্তারা কিভাবে এই শিল্প খাতের সাথে নিজেদেরকে যুক্ত করলে, তখনকার একটু খণ্ডচিত্র আমরা তার কাছ থেকে শুনব। বাংলাদেশে ২ ধরনের গার্মেন্টস রয়েছে। একটা হলো ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস, আর একটা হলো ১০০% অভ্যন্তরীণ বাজারমুখী গার্মেন্টস। তা আমরা ১০০% বাজারমুখী গার্মেন্টসের প্রতিনিধিত্ব করে থাকি এবং এটা স্বাধীনতার পূর্বেও ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা এই ব্যবসাটাকে আমাদের দেশীয় কায়দায় দেশের মানুষের রুচির কথা চিন্তা করে পছন্দসই পোশাক আমরা প্রস্তুত করে দেশের বাজারে আমরা এটা বাজারজাত করে আসছি। সাল থেকে মূলত টি শার্টটা শুরু। ট্রেন্ড সেট হয়েছে কি হয় নাই, কিংবা নতুন কোনো বিষয় আসছে কি আসে নাই, আমার মনে হয় যে টোটাল বিষয়গুলি দেখলে আমরা আমাদের বাংলাদেশের টি শার্টকে একটু অন্যভাবে দেখার সুযোগ পাবো। আমরা এখন বাংলাদেশের আভ্যন্তরীণ পোশাক শিল্পের সূচনা, এখানে যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গত ৪০ বছরে এই শিল্পের বিকাশ এবং এই শিল্পকে কেন্দ্র করে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেসব সম্পর্কে আমরা এখন কথা বলবো বাংলাদেশ আভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক সমিতির সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মালিকের সাথে। এই অগ্রসর অর্থনীতিতে আপনাদের এই শিল্পের অবদানটা কি, বা কি পরিমাণ আপনাদের অবদান এই শিল্পে? আমরা শুধু দেশি মুদ্রা সাশ্রয় করতেছি না, আমরা দেশের একটা ভালো ভূমিকাও রাখছি এবং আমরা অত্যন্ত সক্রিয়ভাবে এই শিল্পকে আমরা ধরে রাখার জন্য ১৬ কোটি মানুষের চাহিদা মেটাচ্ছি।
উপশিল্প খাত আমরা যেটাকে বলি, আপনাদের এই আভ্যন্তরীণ পোশাক শিল্পকে কেন্দ্র করে এই উপশিল্প খাতের বিকাশ কেমন হয়েছে বা সেটা আদৌ গড়ে উঠেছে কিনা, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন। সরকারকে আমরা বারবার বলছি যে আমরা যে সুতা, বোতাম, আপনার বক্রম, যেগুলো কাঁচামাল আমাদের, আপনারা যারা জিনিন ব্যবসায়ী তাদের আইডেন্টিফাই করে আপনারা আমাদের ছোট্ট ছোট্ট আকারে লাইসেন্স দেন, যেগুলো আমরা ডিউটি ফ্রি আনতে পারবো। দক্ষ মানব সম্পদে বা আমরা যেটা ইনস্টিটিউটের কথা বলতেছি, মানে দক্ষ শ্রমিকের জন্য আপনাদের সমিতির পক্ষ থেকে কি এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে যে আপনারা কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবেন সরকারের সহায়তা নিয়ে বা নিজেদের অর্থ বা নিজেদের বিনিয়োগে, এরকম কোনো প্রতিষ্ঠান গড়ার কি কোনো পরিকল্পনা আছে? আমরা চাইতেছি যে একটা আমাদের জন্য যদি একটা ইনস্টিটিউট করা হয় এইদেরকে দক্ষ করার জন্য, তাহলে এই দেশের অদক্ষ শ্রমিক যারা আছে তাদেরকে যদি আমরা দক্ষ করে তুলতে পারি, আমরা অদূর ভবিষ্যতেই আমরা চিন্তা করবো যে দেশের অদক্ষ শ্রমিক যারা আছে তাদেরকে আমাদের এই শিল্পে এমপ্লয়মেন্ট করে আমরা এই শিল্পের জন্য একটা বিরাট ভূমিকা রাখতে পারি। আমাদের যে কর্মসংস্থান, আপনার 20 লক্ষ লোকের কর্মসংস্থান, আমরা অদক্ষ শ্রমিককে দক্ষ করে তুলি। আমাদের কোনো ইনস্টিটিউটও নেই এবং আমাদের কোনো প্রশিক্ষণ কোনো কেন্দ্রও নেই। সরকার আমাদের এই ধরনের সুযোগ সুবিধা দেয়, তো ইনশাল্লাহ আমরা আরও কর্মসংস্থান বাড়াবো। 20 লক্ষ থেকে আমাদের চ্যালেঞ্জ থাকবে আগামীতে যে আমরা এইটা 30 লক্ষতে উন্নত করব। আপনি এই শিল্পের নেতৃত্ব দিচ্ছেন, আপনি একটু আমাদেরকে বলেন যে শিল্পের সামনের চ্যালেঞ্জগুলো কি বা সেটা মোকাবেলার আপনারা কতটুকু প্রস্তুত এই শিল্পের উদ্যোক্তা হিসাবে? এই শিল্প আমাদের বাইরের থেকে যতগুলোই মাল আসুক আমাদের সামনে টিকে থাকতে পারবে না। আভ্যন্তরীণ পোশাক শিল্পে এখন একটা বড় চ্যালেঞ্জ, আমরা ভ্যাট নিয়ে খুব আক্রান্ত। ভ্যাটটা আমাদের একই পণ্যের উপরে আমরা 4 বার ভ্যাট দেই। আপনারা বলবেন কিভাবে? আমরা যখন কাঁচামাল কিনি তখন একবার ভ্যাট দেই, যখন আমরা এটা তৈরি করি তৈরির উপরে একটা ভ্যাট দেই, যখন আমরা এটা আবার হোলসেলে বিক্রি করি তখন একটা ভ্যাট দেই, যখন আবার আমরা এটা লিটেলে বিক্রি করি তখন একবার। কিন্তু দেখেন বাইরের থেকে যেগুলি মাল আসতেছে সেইগুলি মাল কিন্তু অনলি ফর একবার ভ্যাট দেয়। কিন্তু আমাদের এই শিল্পে টিকে রাখার জন্য আমাদের এই উৎপাদন খাতে ভ্যাটটা মওকুফ করা উচিত। দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করেছেন। আপনি কি একটু বলবেন যে প্রধানত কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে আপনারা এখানে এসেছেন? নিজস্ব উদ্যোগে নিজস্ব পুঁজির ভিত্তি করেই আমরা এই ব্যবসাটা গড়ে তুলছি। আমরা ব্যবসায়িকভাবে ব্যাংকের থেকে, সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা আমরা পাইনি, এ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। স্বল্প সুদে যদি আমাদেরকে ঋণ দেওয়া হয় বা আমাদের মেশিনারিগুলি যদি আনার জন্য যদি শুল্কমুক্ত করে দেওয়া হয়, আমাদের উৎপাদিত পণ্যের মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি লাগে, র মেটেরিয়ালসগুলি, এগুলি যদি শুল্কমুক্তভাবে বাংলাদেশে আমাদের এই ব্যবসায় আমরা আনতে পারি, তাহলে আমরা অনেকটা এই ঝুঁকির থেকে বাঁচবো এবং আমাদের এই চ্যালেঞ্জ এগুলোই আছে। আপনাদের অ্যাসোসিয়েশন বা সমিতির পক্ষ থেকে এই সরকারের নীতি সহায়তা পাওয়ার জন্য আপনাদের নিজস্ব যেসব উদ্যোগ নেওয়া দরকার সেটা কি আপনি মনে করছেন আপনারা পর্যাপ্ত নিতে পেরেছেন? না, আমরা পর্যাপ্ত নিতে পারিনি, আবার যতটুকুন পেরেছিলাম তার মধ্যে ততটুকু সাড়া পাইনি আমরা সরকার থেকে। অর্থনীতির প্রেক্ষাপটে আমরা কোনো সুযোগ সুবিধা আমরা এখনো ভোগ করতে পারিনি আমাদের এই শিল্পে। যদি আমরা ভোগ করতে পারতাম তাহলে আমাদের শিল্পকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। তৈরি পোশাক আমদানি যেটা হচ্ছে সেটার গুণগত মানের সাথে বিশেষ করে ভারত, তারপরে পাকিস্তান, থাইল্যান্ড, কোরিয়া, এসব জায়গা থেকে কিন্তু তাইওয়ান, এসব জায়গা থেকে অনেক তৈরি পোশাক বাংলাদেশে আসছে। সেগুলোর সাথে আপনাদের প্রতিযোগিতাটা কোথায় বা গুণগত মানের দিক থেকে আপনি কি দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে একটু বলবেন? আমাদের দেশের মালের যে গুণগত মান আছে সেই মানটা অত্যন্ত সুন্দর আমরা করার চেষ্টা করি সবসময়, এবং বাহির থেকে যে সমস্ত ইন্ডিয়া থেকে বা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে বা চায়না থেকে যে সমস্ত মাল আসে তাদের সাথে আমরা তুলনামূলকভাবে আমরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ভারতের যে সব জিনিসপত্রগুলো আসে আমাদের দেশি প্রযুক্তি দিয়ে আমরা এগুলো আরও সুন্দর করতে চেষ্টা করি। যেমন কারিমা ড্রেস আছে, আনারকুলি আছে, হ্যাঁ, পার্টি ফারাকগুলো আমরা সুন্দরভাবে পার্টি টাচ করে আমরা মাল করি এবং কাজগুলো সুন্দরভাবে আমাদের হয়। আমরা থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর যে সমস্ত মালগুলো আসে আমাদের বাংলাদেশের মাল কিন্তু তার চাইতে কোনো অংশ কম না।
কপি করা বা নকল করা এই বিষয়টা কি মানে নাকি আপনারা নিজস্ব ডিজাইনে কাপড় পোশাক প্রস্তুত করছেন এবং সেটা বাজারজাত করছেন? আমরা কিন্তু বাইরের মাল সম্পূর্ণ কপি করি, এটা ভুল ধারণা, ভুল কথা। এটা কিন্তু সম্পূর্ণ সত্য না। এটা যদি কেউ করে থাকে করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এটা কোনো প্রযোজ্য না। আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আমাদের এই সম্পূরক শুল্কটা গভর্নমেন্ট না কমান, বরং ট্যারিফ বসে এইটা যেন কম আসতে পারে সেই ব্যবস্থা করে। তাতে কী হবে, 20 লক্ষ শ্রমিক বাঁচবে, 20,000 ব্যবসায়ী বাঁচবে, আমার দেশ বাঁচবে, আমরা বাঁচবো। আমাদের প্রয়োজন এখন একটা গার্মেন্টস পল্লী। আমাদের এই গার্মেন্টস পল্লীটা যদি আমরা পাই সরকারের কাছ থেকে, আমরা কিন্তু বারবার সরকারকে বলেছি, কিন্তু আমরা যদি এটা পাই তো আমাদের সাথে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেমন ডাইং, বোতাম, সুতা, আপনার ব্লক, প্রিন্টিং, আপনার বিভিন্ন সেক্টর, এগুলো কিন্তু আমাদের যদি আমরা এই গার্মেন্টস পল্লীটা পাই তাহলে ব্যাকআউট লিঙ্কেজগুলি আমাদের সাথে যে জড়িত হবে তাদের আমাদের এই যাতায়াত ব্যবস্থাটা কস্টিং আমাদের কমে যাবে এবং আমার মালটা আমি খুব দ্রুত পাবো এবং এটার জন্য আমরা যে কস্টিংটা করতে পারবো তার বিদেশের তুলনায় যে কোনো মালের চেয়ে আমরা কস্টিংটা কম হবে এবং ফিনিশিংটাও খুব ভালো হবে। 5-10 বছর তো আসলে চেঞ্জ হয় না। তো আমার মনে হয় যে কন্টিনিউয়াস একটু ধারাবাহিক একটা চর্চার ফলেই আসলে সম্ভব পাখি কিংবা বাইরের প্রভাব মুক্ত হওয়া। আপনাকে তো প্রস্তুত হতে হবে। মানে এটা তো ঠিক যে আমাদের 15 কোটি মানুষ, 15 কোটি লোকে তো পোশাক লাগেই। এতগুলি লোকের পোশাক আসলে কিছু পাখি মিট আপ করে, কিছু আমাদের তাঁতিরা মিট আপ করে, কিছু আমাদের পাওয়ারলুম মিট আপ করে, তারপর গার্মেন্টসের লেফটওভার আছে, তারপর আমাদেরকে আমদানি করতে হয়। ছোটোখাটো উদ্যোক্তাকে যেখানে অনুপ্রাণিত করা দরকার, সুবিধা দরকার, সেখানটা না করে হয়তো বলা হচ্ছে যে না, যারা আমদানি করবে তাদেরকেই বরং হলে যে একটু কম ট্যাক্সে দিতে পারলে হয়তো ক্রেতাদেরই সুবিধা হবে। তো বেসিক্যালি বিষয়গুলি না আসলে আমাদের বিশদ ভাবা দরকার আমার মনে হয়। বোম্বে যে ক্যাজুয়াল শার্টগুলো বেচি, সেখানে বোম্বের কয়েকটা ভালো ব্র্যান্ড আছে, জিঙ্ক আছে, জিরো আছে, নেভারনাইন আছে, মুক্তি আছে। তাদের সাথে এখন আমি কম্পিটিশন করছি বাংলাদেশে। আমি সেই মানের মালটাই আমি প্রোডাকশন করছি আলহামদুলিল্লাহ। তারা অনেক রিটেল দোকানদার এখন দেখা যায় যে ওই বোম্বের মাল না নিয়ে আমাদের মাল নিয়ে কাস্টমারই তাদের কাছে চায়। আমরা যারা ব্যবসায়ী তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি আমার উন্নতির মাধ্যমে আমার দেশকে উন্নত করার জন্য, আমার দেশের জনগণকে কর্মসংস্থান করার জন্য। আমরা কিভাবে প্রাইভেট সেক্টরগুলো আজকে যেভাবে পরিশ্রম করে, শুধু আমাদের এই আভ্যন্তরীণ গার্মেন্টস সেক্টর না, অল প্রাইভেট সেক্টর কিন্তু আজকে বিভিন্নভাবে খুব পরিশ্রম করে। গভর্নমেন্টের অনেকগুলো সেক্টর আছে যেটা গভর্নমেন্টের তেমন কোনো সুযোগ সুবিধা পায় না, কিন্তু তাদের ওন ক্যাপাসিটি, ওন শ্রমে আজকে মানে তারা ডেভেলপ হচ্ছে, তারা ডেভেলপ হচ্ছে, ব্যবসায়ী ডেভেলপ হচ্ছে, মানে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আমদানি শুল্ক বলি আর সম্পূরক শুল্ক বলি, এটা পুরোটাই হচ্ছে আমদানির সাথে সংযুক্ত আর কি। যখন এই ধরনের শুল্ক কমানো বাড়ানো হয় সেটা আমাদের মাথা ব্যথা কেন? এটা আমার মাথা ব্যথা হচ্ছে যে আমার স্থানীয় শিল্পের ওপর কী প্রভাব পড়বে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমার স্থানীয় যে ভোক্তা আছে যারা এই পণ্যগুলো ব্যবহার করে তার উপরে কী প্রভাব পড়বে সেটা দেখার বিষয়। এখন আমি যদি পোশাকের কথা বলি, এবছর যে পোশাকগুলোতে শুল্ক কমানো হয়েছে, একটু খেয়াল করে দেখবেন যে এই পোশাকগুলো আসলে তৈরিতে আমাদের এক্সপার্টিস কম। এখন আমরা যদি মনে করি যে লোকাল মার্কেটে আমরা যেসব পণ্য ব্যবহার করছি এর সব কিছু শুধু লোকালিই তৈরি করতে হবে, এই ধারণাটি ভুল। যে পণ্যগুলোর উপরে শুল্ক কমানো হয়েছে তার বেশিরভাগই এমন পণ্য যেসবে আমাদের উৎপাদন এখনও অনেক ভালো নয়। এখন আপনি যদি বলেন যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য এই শুল্কগুলো না কমালে ভালো হতো, বেশি থাকলেই ভালো হতো, সেখানে দেখতে হবে যে লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করার মানে কি? এমপ্লয়মেন্ট জেনারেশন। এখন এমপ্লয়মেন্ট হয় ইন্ডাস্ট্রি এতে হবে অথবা ইন্ডাস্ট্রি বিতে হবে। আমার যেহেতু লোকালি পোশাক খাতের অনেক জায়গা আছে যেখানে আমার উৎপাদন ভালো, বিক্রিও ভালো, সেখানে কিন্তু এই ব্যক্তিরা কর্মসংস্থানের সুযোগ নিতে পারে। আমি যদি লোকাল মার্কেটে যেসব জিনিস প্রডিউস করে বিক্রি করতে যাই, তাহলে এই মুহূর্তে দেখা যাবে যারা ভোক্তা আছেন তারা কিন্তু তাদের জন্য জিনিসের দাম অনেক বেড়ে যাবে। এবার শুল্ক কমানো হয়েছে
ছোটদের পোশাকের উপরে, বাচ্চাদের পোশাকের উপরে, আন্ডার গার্মেন্টসের উপরে কমানো হয়েছে, শীতকালীন যে সোয়েটার বা এইসব পোশাকের উপর কমানো হয়েছে। এগুলোতে কিন্তু আমাদের উৎপাদনকারীর সংখ্যাও অনেক কম এবং এক্সপার্টিসও কম, ওয়্যারএস আমার ভোক্তার সংখ্যা তো অনেক। তো আমি মনে করি যে এই শুল্ক কমানোটা আসলে আমি নেতিবাচকভাবে দেখি। এখন যদি কেউ বলে যে না আমি তাহলে উৎপাদন কি এই ক্ষেত্রে আমি বাড়াবো না, আমার চিন্তা করতে হবে যে একই দেশে সব কিছু আমার উৎপাদন করতে হবে না, আমি উৎপাদন করব সেই জিনিসগুলো যেটাতে আমার এক্সপার্টিস আছে। দর্শক, আমরা এতক্ষণ জানলাম বাংলাদেশের আভ্যন্তরীণ তৈরি পোশাক শিল্পের বিদ্যমান অবস্থা, সংকট এবং সম্ভাবনা। আমরা এই খাতের জন্য আয়োজনটি করতে গিয়ে আমাদের অনুসন্ধানে যে সকল সমস্যা এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো উঠে এসেছে সেগুলো আমরা নীতি নির্ধারক এবং এই খাতের উদ্যোক্তাদের বিবেচনার জন্য তুলে ধরছি। বিদেশি উদ্যোক্তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে উৎপাদন পর্যায়ে ভ্যাট মওকুফ করতে হবে, এটি উদ্যোক্তাদের দাবি। আর সম্পূর্ণ তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক কর আরোপ করে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নিতে হবে। এখানে দক্ষ শ্রমিকের অনেক ঘাটতি রয়েছে। দক্ষ শ্রমিক তৈরির জন্য একটি ইনস্টিটিউট তৈরি করলে সেটা কার্যকর হবে। এখানে বেসরকারি উদ্যোক্তারা এবং ব্যক্তিগতভাবে এই শিল্পটাকে গত 40 বছর এই পর্যায়ে নিয়ে এসেছে। তাদেরকে সহায়তার জন্য সহজ শর্তে এবং স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া। এখানে যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার হয় এই পোশাকে সেগুলি সম্পূর্ণ আমদানি নির্ভর অ্যাক্সেসরিজের উপর আরোপিত সম্পূর্ণ শুল্ক কর মওকুফ করে দেওয়া। এবং সবচেয়ে যেটি বেশি জরুরি সেটি হলো, এখন আমরা দেখেছি প্রায় 20 থেকে 25,000 যে কারখানার কথা আমরা উল্লেখ করেছি সেগুলো বিভিন্ন জায়গায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোকে একটি জায়গায় যদি নিয়ে আসা যায়, আভ্যন্তরীণ পোশাক শিল্পের জন্য একটি শিল্পাঞ্চল তৈরির উদ্যোগ নিলে এবং সেটি যদি এইসব উদ্যোক্তাদেরকে দেওয়া হয় তাহলে এক ছাদের নিচে আভ্যন্তরীণ পোশাক শিল্পের একটা চমৎকার বিকাশ লাভ করবে বলে আমরা মনে করি। গড়ছে যারা বাংলাদেশ অনুষ্ঠান আজকে এখানেই শেষ। আগামী শনিবার একই সময়ে আমরা অন্য কোনো শ্রমগণ শিল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।